স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসি জুথিকা। দেশের জনসংখ্যার বড় একটি অংশই চিকিৎসা নেন হাসপাতালের বহির্বিভাগে। তবে ডাক্তারদের দেরির কারণে ভোগান্তি বাড়ে রোগীর। আবার লোকবল কম থাকায় অনেকেই সময় প্রয়োজনে তুলনায় কম সময় পান রোগীরা। রোগীর চাপে ডাক্তারদের আন্তরিকতা যায় কমে। অন্যদিকে দেশের রেফারেল পদ্ধতি না থাকায় বেশিরভাগ ক্ষেত্রে রোগী ভুল করে অন্য রোগী বিশেষজ্ঞের কাছে চলে যান। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে অনুপস্থিতি ও জনবল ঘাটতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে তারা। কাজী ফখরুলের ক্যামেরায় বিস্তারিত বাইজিদ সাদের প্রতিবেদনে। সকাল ৯টা ৪৫ মিনিট। এটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বহির্বিভাগ। সকাল ৮টা থেকে এই কক্ষে ডাক্তার থাকার কথা থাকলেও এখন পর্যন্ত তিনি এসে উপস্থিত হননি। ফলে রোগীদের অপেক্ষার যেই দীর্ঘ সারি সেটি এখন ভোগান্তিতে পরিণত হয়েছে। এ দীর্ঘ সারি রোগীদের বহির্বিভাগে টিকিট সংগ্রহ করে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের কক্ষের সামনে অপেক্ষা। কখন আসবেন ডাক্তার, কখন মন খুলে বলবেন তার রোগের কথা। প্রহর গুনতে গুনতে পেরোলো ঘন্টা। রোগীর সারিও ধীরে ধীরে হচ্ছে আরও লম্বা। চিকিৎসক তখনও প্রবেশ করেননি। এ চিত্র একদিনের নয়। এভাবে প্রতিদিনই অপেক্ষা করতে হয় সেবা নিতে আসা মানুষদের। অসুস্থতা সারাতে এসে এমন অবস্থায় কেউ কেউ যেন আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন। ডাক্তার আসার কথা তো 8টায়, আমরা সকাল 6টা থেকে 8টা পর্যন্ত দাঁড়িয়ে আছি। ডাক্তার জাস্ট টাইমে আসে না, বিধে লাইনে তো দীর্ঘস্থায়ী হচ্ছে, আর এত ভোগান্তি বাড়ছে। ভালো মানুষও তো অসুস্থ হয়ে যাবে এই দাঁড়িয়ে থাকতে থাকতে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে থাকতে গরমের ভিতরে। এখন আমাদের বলতেছে যে আপনারা দাঁড়ান, আপনাদের এন্ট্রি করা হবে, তারপরে ডাক্তার আসলে আপনারা ডাক্তার দেখাইতে পারবেন। ডাক্তার এখনো আসেনি, লাইনও বাড়তেছে, এখন আমাদের ভোগান্তিও বাড়তেছে আর কি। কর্তৃপক্ষ যদি এই বিষয়টা দেখতো তাহলে আমাদের সাধারণ জনগণের ভোগান্তিটা আরও কমতো আমার মনে হচ্ছে। শুধু মেডিসিন নয়, এই চিত্র অন্য বিভাগেও। দেরি করার পেছনে যুক্তি দেখালেন চিকিৎসকরা। আজকে একটু লেট হয়ে গেছে, আমি অন টাইমেই ঢুকি। অবশ্য পেশেন্টের চাপ কম, দেখে নিতে পারবো এর মধ্যে। আমাদের হচ্ছে প্লেসমেন্ট থাকে, সেই অনুযায়ী হচ্ছে ইনডোরে দেখি, তারপরে হচ্ছে আসতে হয়, সেই জন্য আর কি হয়েছে। আমার নলেজে আছে এখন পর্যন্ত আমার ডাক্তাররা টাইমলি আসেন, টাইমলি যান। আমার চোখে কেউ ফাঁকি দিতে পারছেন না। ৯টা ৪৫ মিনিটেও অনেক জায়গায় দেখেছি সেখানে ডক্টর আসেননি। আপনি কথা বলা কিন্তু এত কথা কিন্তু বলার কথা ছিল না, বুঝে শেষ করে দিন। প্রথমে চিকিৎসকদের দেরি করে আসার বিষয়টি এড়িয়ে গেলেও পরে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন হাসপাতাল পরিচালক। যদি কারোর বিরুদ্ধে কেউ যদি এরকম করে থাকে, আমরা তার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিই। সেবা নিতে আসা রোগীরা বলছেন, চিকিৎসকের রুমে ঢোকার সুযোগ পেলেও ২-১ মিনিটের মধ্যে হাতে ধরিয়ে দেওয়া হয় ব্যবস্থাপত্র। রোগীর চাপে চিকিৎসকদের আন্তরিকতার জায়গা কম থাকে বলেও মনে করেন রোগীরা। বেশিরভাগ ডাক্তার কিন্তু পুরো শুনে না, রোগী কিছু শুনেই ওষুধ লিখে দিয়ে চলে যায়। আমরা যে যাইয়া বসবো, সেই বসারও সময় নাই। কোনো মতে ওই যে বাবুটারে যে দেখবে, একটু ঠান্ডা আছে, ওই যে ইরিয়া যে দেখে, সেই সময় তাদের কাছে থাকে না, তাও আমরা আসি। কি করবো, গরিব মানুষ। রোগীর তুলনায় ডাক্তাররা সেভাবে তাদেরকে টেক কেয়ার করতে পারতেছে না। যেখানে রুমের মধ্যে ডাক্তার থাকার কথা 3 জন বা 2 জন, দেখা গেছে 1 জন আছে, তাহলে এটা একটা চাপ বেড়ে যাচ্ছে। এদিকে প্রাথমিক পরামর্শের জন্য রোগী কোথায় যাবেন, কোন চিকিৎসকের তত্ত্বাবধানে সেবা নেবেন, কতটুকু অসুস্থ হলে কোন পর্যায়ের হাসপাতাল কিংবা বিশেষজ্ঞের কাছে যাবেন, নেই এ সংক্রান্ত কোনো গাইডলাইন। এতে বেশিরভাগ সময় রোগী ভুল করে অন্য রোগের বিশেষজ্ঞের কাছে চলে যান। এ অবস্থা নিরসনে চিকিৎসা ক্ষেত্রে স্ট্রাকচারাল রেফারেল পদ্ধতি চালুর উপর গুরুত্ব দেওয়ার কথা বলছেন চিকিৎসকরা। কোন একটা জরুরি রোগী যদি জরুরি বিভাগে না গিয়ে আপনার বহির্বিভাগে চলে আসে, তো স্বাভাবিক তার চিকিৎসা পেতে তার কিন্তু দেরি হবে। আমি চাইলেই যদি সব জায়গায় চলে যায়, তাহলে এক জায়গাতে আপনার গ্যাঞ্জাম হবে। কিন্তু এটাকে যদি আমি ভাগ করে দিই যে এই এরিয়া ওই এরিয়া যাবে, ওখান থেকে রেফারেল করলে সে আরেক এরিয়াতে মুভ করতে পারবে, তখন দেখা যাবে যে আপনার ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে। ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, এই রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য আমি মনে করি যে অনুপাতে ডক্টর দরকার, সে অনুপাতে ডক্টরের সংখ্যা তো কম, সেজন্য আমাদের উপর অনেক প্রেশার পড়ে যায়। কিন্তু আমরা চেষ্টা করি যে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে পেশেন্টদেরকে হেল্প করতে। রোগীর চাপ যেমন বেশি রয়েছে, তেমনি কিছু চ্যালেঞ্জও রয়েছে। সমন্বয়ের জন্য অভ্যন্তরীণভাবে বিভিন্ন বিভাগের ইনডোর আউটডোরের চিকিৎসকের মাধ্যমে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে হাসপাতালে।
আমাদের যেটা এক্সিস্টিং ম্যান পাওয়ার আছে আমাদের এটা সর্বোচ্চ ইউটিলাইজেশন হচ্ছে। যতগুলো ডিপার্টমেন্ট এখানে আমার চালু আছে প্রত্যেক ডিপার্টমেন্টের অন্তর্বিভাগ রয়েছে, বহির্বিভাগ রয়েছে। সুতরাং এই ডাক্তার কিন্তু 2 জায়গায় এনরোল করতেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সময়মতো হাসপাতালে আসা নিয়ে কখনো কখনো চিকিৎসকদের গাফিলতি থাকে। এক্ষেত্রে জনবল একটি বড় সমস্যা। তবে বড় একটি অংশ ঠিক সময় আসে আর দেরিতে যায়। প্রত্যেক চিকিৎসকের কর্মচারীকে তার সক্ষমতার 4 গুণ 3 গুণ কাজ করতে হচ্ছে। এখানে আমাদের সেবার ঘাটতি হয়ে যাচ্ছে এবং রুগীদের কিছুটা ভোগান্তি অবশ্যই হচ্ছে। একটা রুগীর যে প্রাপ্য যতটুকু সময় তার পাওয়ার কথা চিকিৎসার জন্য সেটা আমরা দিতে পারছি না। আমাদের মনিটরিং ব্যবস্থা চালু আছে, আমাদের মন্ত্রী মহোদয় নিজে সশরীরে ভিজিট করছেন। তা আশা করি যে এই যে আমাদের দুর্বলতা বা ঘাটতির জায়গাটা, যে অনুপস্থিতি, এটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি এবং জনবলের ঘাটতি অবশ্যই আছে, সেটাও নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন ব্যবস্থাপনার ত্রুটি সমাধানে দেশের রেফারেল পদ্ধতি চালু করতে নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের নির্ধারিত সময়ে বহির্বিভাগে বসতে হবে। তবে বিকেলের আউটডোর চালু হলে চাপ অনেকটাই কমে যাবে। ডাক্তাররা বলছেন আমরা অতিরিক্ত লোডেড, আমরা সময় দিতে পারি না। রুগীর বক্তব্য হচ্ছে ডাক্তার তো কথাই শোনে না, কথা বলারই তো সময় পাওয়া যায় না। তার কারণ হচ্ছে 8টা 2:30 টাইমটাকে আমরা মূলত নিয়ে গেছি 11টা থেকে 1:30। ডাক্তারকে শুধু প্রেসক্রিপশন লিখলে দায়িত্ব শেষ হচ্ছে না, তাকে কিন্তু বুঝিয়ে বলতে হবে অসুখ কী করে খাবেন। ফলে আপনি যে কোনো স্ট্যান্ডার্ডেই দেখবেন 5 মিনিটের নিচে হওয়া মানে উনি কম্প্রোমাইজ করছেন। রেফার রুগী ছাড়া দেখবে না। 2 নম্বর কথা হচ্ছে যতগুলো ডাক্তারই আছে তারা সময় মতো ডিউটিটা করবে। দিনে দিনে রোগীর সংখ্যা বাড়লেও পর্যাপ্ত জনবল কখনোই পায়নি সরকারি হাসপাতালের বহির্বিভাগ। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন দূর দূরান্ত থেকে আগত রোগীরা। তবে জনবল সংকটের কথা হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করলেও জনবল বাড়াতে স্বাস্থ্য বিভাগের দেখা যায়নি কোনো ভূমিকা। বাইজিদ সাদ, এখন, ঢাকা। এখন সকালে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন সকাল। উন্নত আবাসন ও অবকাঠামোগত উন্নয়নে এগিয়েছে সবুজ নির্মল নগরী খ্যাত রাজশাহী, কিন্তু শিল্পায়নের অভাবে শিক্ষিত তরুণদের কর্মক্ষেত্র সৃষ্টিতে অনেকটাই পিছিয়ে এই শিক্ষানগরী। তবে বর্ধিষ্ণু এ জনপদে ক্রমেই বাড়ছে রেস্তোরাঁর সংখ্যা, আর এই ব্যবসার কল্যাণে কাজের সুযোগ পাচ্ছে হাজারো তরুণ যুবা। পর্যাপ্ত সরকারি পৃষ্ঠপোষকতায় যা হয়ে উঠতে পারে আরও সম্ভাবনাময়। বিস্তারিত রায়হানুল ইসলামের ক্যামেরায় মাসুমা আক্তারের প্রতিবেদনে। রাজশাহীর একটি জনপ্রিয় রেস্তোরাঁ, যেখানে গল্প, আড্ডা, খাওয়া দাওয়ায় অবসর সময় কাটাতে এসেছেন অনেকেই। কিন্তু এসবের ফাঁকে এক কোনায় বসে পড়ায় মনোযোগী এক তরুণী। সে এই রেস্তোরাঁর শেফ মৌ। পড়ালেখায় মেধাবী মৌ রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের স্নাতকের 3য় বর্ষের শিক্ষার্থী। এসেছেন গ্রাম থেকে। তবে পড়ালেখায় খরচ জোগাতে যখন কষ্ট করছেন, তখন তার প্রয়োজন ছিল একটা টিউশন অথবা খণ্ডকালীন কোনো কাজের মাধ্যমে অর্থ উপার্জনের। তাই পড়াশোনার পাশাপাশি কাজ করেন নগরের এই রেস্তোরাঁয়। হাফ টাইম যে জবটা করেছি, এখান থেকে যে উপার্জনটা আসছে, পাশাপাশি আমি যে অন্য জায়গা থেকে ইনকামের চেষ্টা করেছি, সব কিছু মিলিয়ে আমার ফ্যামিলি এবং আমার অনেক বেশি সাপোর্ট হয়। প্রায় 97 বর্গ কিলোমিটারের এই নগরীতে বর্তমানে রেস্টুরেন্টের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 200টিরও বেশি। আর এসব রেস্টুরেন্টে মৌয়ের মতো শিক্ষিত তরুণ যুবারা পাচ্ছেন কাজের সুযোগ। এর মাধ্যমে তারা যেমন হচ্ছেন আত্মনির্ভরশীল, পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে হয়ে উঠছেন দক্ষ। বিগত 1.5 যুগে অবকাঠামো আর নাগরিক সুবিধায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে ক্রমবর্ধমান এই শহরে। পাল্লা দিয়ে বেড়েছে জনসংখ্যাও। আর ক্রমেই বাড়তে থাকা এসব মানুষের কথা মাথায় রেখে রাজশাহীতে দিন দিন বাড়ছে রেস্তোরাঁর সংখ্যাও। এতে শিক্ষানগরীতে বাড়ছে খণ্ডকালীন কাজের সুযোগ। আমার এখান থেকে যে স্যালারিটা আসে, এটাতে আমার সেমিস্টার ফিটাও কমপ্লিট হয়ে যায়, আবার আমি বাসাতেও কিছু টাকা দিতে পারি। আমার ইঞ্জিনিয়ারিং পুরোটাই কমপ্লিট করছি আমি নিজের টাকা দিয়ে। কাজ করার পাশাপাশি আমার আর্নিং প্লাস আমার লেখাপড়ার সুযোগ সুবিধাটা আমি পাচ্ছি, এবং তাছাড়াও আমি আনুষঙ্গিক অনেকজনকেও জবের কর্মসংস্থান আমি করে দিয়েছি। রেস্টুরেন্টে থেকে আমি ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছি,
পাশাপাশি আমি ফ্যামিলিও চালাচ্ছি, পড়াশোনাও চালিয়ে যাচ্ছি। ভারী কোনো শিল্প কারখানা না থাকায় এই জনপদের তরুণদের কর্মক্ষেত্র অনেকটাই সীমিত। তবে বর্তমানে রেস্তোরাঁয় কাজের সুযোগ পাচ্ছে প্রায় 60% স্থানীয় তরুণ। আমরা কিন্তু লোকালি ইয়াং জেনারেশনগুলোকে রিক্রুট করছি। এখানে যারা পড়াশোনা করছে তারা এখানে চাকরি করছে, এবং আগে অনেক ছেলেরা চাকরি করতো, এখন অনেক মেয়েরাও চাকরি করছে এই পেশায়। রাজশাহীতে এটা একটা ভালো ভূমিকা রাখছে, বিশেষ করে যারা স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, তারা পার্ট টাইম কাজ করতে পারছে, অনেকে ফুল টাইম ইচ্ছে করলে করতে পারছে। ঠিক আছে, সম্ভাবনাময় এই খাতটিকে শুধুমাত্র শিল্প খাতের স্বীকৃতিতে সীমাবদ্ধ না রেখে এটিকে এগিয়ে নিতে সরকারি নানা সুযোগ সুবিধা প্রয়োজন বলছেন এই ব্যবসায়ী। শিল্প খাতের সেক্টরের জন্য যে ধরনের গভর্নমেন্টের ফ্যাসিলিটি দরকার, ব্যাংকের ফ্যাসিলিটি দরকার, সেগুলো কিন্তু সুযোগ সুবিধা বিল্ড আপ হয় নাই। রেস্তোরাঁর যারা সমিতি আছে তাদেরকে নিয়ে বসতে হবে, বসে তাদের আসলে প্রবলেমটা কোথায়, এই প্রবলেমগুলো আইডেন্টিফিকেশন করে আমার মনে হয় এই সমমনয় খাত থেকে আরও বেশি বিল্ড আপ করা সম্ভব। বর্তমানে যৌথ কিংবা ব্যক্তি উদ্যোগে শিক্ষিত তরুণদের একটি বড় অংশ ঝুঁকেছেন রেস্তোরাঁ ব্যবসায়। পাশাপাশি বাড়ছে নামি দামি সব ব্র্যান্ডেড চেইন শপ ও রেস্টুরেন্ট আউটলেটের সংখ্যাও। মাসুম আক্তার, এখন রাজশাহী। বরিশালে বেড়েছে বিভিন্ন সবজির দাম, সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। এদিকে ঝালকাঠির বাজারে বেড়েছে মাছের দাম, তবে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। নিত্যপণ্য সরবরাহ দাম নিয়ে আরও জানাতে বরিশালের পোর্ট রোড বহুমুখী পাইকারি বাজার থেকে ফেরদৌস সোহাগ ও ঝালকাঠির বড় বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন তালুকদার। শুরুতেই যাব বরিশালের সোহাগের কাছে। সোহাগ, সবজির দাম বাড়ার কারণ কি এবং কাঁচামরিচের দাম কেজিতে কত টাকা বেড়েছে? জ্যোতিকা, আপনাকে ধন্যবাদ। আসলে সবজির বাজারে মনে হচ্ছে যেন আগুন লেগেছে। এই অবস্থা কিন্তু হঠাৎ করেই আজকে যেটা দেখা যাচ্ছে, অন্যান্য পণ্যের দাম কিন্তু বাড়তে ছিল 1 টাকা 2 টাকা করে, কিন্তু আজকের বাড়ন্তটা এতটা বেশি ডিফারেন্স যেটা সাধারণ মানুষের কল্পনার বাইরে। কাঁচামরিচের দাম যেটা আমরা এখানে দেখলাম যে এক লাফে কিন্তু 100 থেকে 150 টাকা বেড়ে গেছে, এবং যে দামটা আমি বলছি আজকে কাঁচামরিচের বাজারের পাইকারি যে বিক্রি সেটি হচ্ছে কিন্তু 400 টাকা কেজি দরে। গতকালকে ছিল 250 টাকা, অর্থাৎ 150 টাকা কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে। আর কেজির দাম যে এক লাফে 150 টাকা বাড়লো কেন, এই প্রশ্নের জবাবে যেটা দেখা গেছে যে কাঁচামরিচ আসলে বাজারে নাই বললেই চলে। 1-2 জনের কাছে কাঁচামরিচ রয়েছে, এবং গতকালকে রাতে কাঁচামরিচের কোনো ট্রাক আসেনি এমনটা জানিয়েলো এই বহুমুখী পাইকারি বাজারের যারা বিক্রেতা রয়েছে তারা। আর এই কারণে সরবরাহ না থাকায় যেভাবে দাম বেড়ে যায় সেই কথাটি আমাকে জানানো হয়েছে। আর এই কারণেই কিন্তু কাঁচামরিচের দাম পাইকারি যেহেতু 400 টাকা কেজি, সেক্ষেত্রে খুচরা যখন বিক্রি হবে কমপক্ষে 50 টাকা থেকে 75 টাকা অথবা কোথাও 100 টাকাও বাড়িয়ে বিক্রি করতে পারে। অন্যান্য সবজির যে দাম বৃদ্ধি পেয়েছে সেটি হচ্ছে মিষ্টি কুমড়া কেজিতে 10 টাকার মতো বেড়েছে, বেগুনে বেড়েছে 6 টাকা, পটলে বেড়েছে 20 টাকা কেজিতে এক লাফে। গতকালকে যেটা বিক্রি হয়েছে 30 টাকা পাইকারি, আজকে সেটা 51 টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে। আর অন্যান্য জিনিসের সবজির দামও কিন্তু বেড়েছে। আর আলুর দাম কিন্তু 58 থেকে 60 টাকা রয়েছে কেজি। পেঁয়াজের দাম আগে ছিল যেটা এখনও কাছাকাছি 110 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যান্য সব পণ্যের দামই কিন্তু দেখা গেছে যে 5 থেকে 10 টাকা, কোনোটা 20 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে। এর কারণ হিসাবে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বৃষ্টি, বন্যা সহ নানান কারণে সরবরাহ কমে, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। এতটুকু ছিল বরিশালে কাঁচাবাজার পাইকারি কাঁচাবাজার থেকে সবজির সর্বশেষ মূল্য। ধন্যবাদ সোহাগ। এবার চলে যেতে চাই আলামিনের কাছে। আলামিন, ঝালকাঠিতে মাছের সরবরাহ কেমন দেখছেন এবং দাম কেজিতে কত টাকা পর্যন্ত বেড়েছে জানাবেন। ধন্যবাদ জ্যোতিকা। আপনি জানেন বর্তমানে কিন্তু সামুদ্রিক ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা চলছে। এই কারণে বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ একেবারেই বন্ধ রয়েছে। এর ফলে মাছের দাম আসলে স্থানীয় পর্যায়ে যে চাষের মাছ পাওয়া যাচ্ছে বাজারে, সে সমস্ত মাছ অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। তবে আজকের বাজারে গেল সপ্তাহের তুলনায় কেজি প্রতি মাছের দাম বেড়েছে 20 থেকে 50 টাকা
পর্যন্ত। জ্যোতিকা, আজকের বাজারে বিক্রি হচ্ছে, আমি এমন কিছু মাছের দাম জানিয়ে দিচ্ছি। আজকের বাজারে আকারবেদের রুই মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি দরে। কাতল মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 450 টাকা কেজি দরে। চাষের যে শিং মাছ রয়েছে সেই শিং মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা কেজি দরে এবং পোয়া মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকা কেজি দরে। চাষের কই মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা কেজি দরে। চাষের তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা কেজি দরে। এছাড়া বিভিন্ন প্রজাতির যে চিংড়ি মাছ রয়েছে সেই চিংড়ি মাছ কিন্তু 800 থেকে 1000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে ইলিশ মাছের। আজকের বাজারে ছোট সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা কেজি দরে, মাঝারি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 2200 টাকা কেজি দরে এবং একটু বড়, এর চেয়ে বড় 2800 টাকা কেজি দরে ইলিশ মাছ বিক্রি হচ্ছে। তবে আগামী 21 জুলাই এই সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে যাবে, তখন কিন্তু মাছের সরবরাহ বাড়বে, তখন আসলে স্বাচ্ছন্দ্যে মানুষ মাছ কিনতে পারবে। জ্যোতিকা, তবে মুরগির দাম গত সপ্তাহের তুলনায় বাজারে 10 টাকা করে কমেছে। আজকের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা কেজি দরে, লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা এবং সোনালী মুরগি যে রয়েছে সেই সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে এবং গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। 800 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকা কেজি দরে। জ্যোতিকা, ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল বাজার পরিস্থিতির সবশেষ। ধন্যবাদ আলামিন। নিত্য পণ্যের সরবরাহ এবং দরদাম নিয়ে বরিশাল এবং ঝালকাঠি থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এখন সকালে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। এবার খেলার প্রসঙ্গ। 36 বছরে 10 বার অংশ নিয়ে অলিম্পিকে কখনো পদক জেতেনি বাংলাদেশ। এবারও পদক জিততে নয়, নিজেদের খেলায় উন্নতি করতে প্যারিস অলিম্পিকে যাবেন বাংলাদেশের 5 অ্যাথলেট। এমনটাই জানালেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য এমবি সাইফ। পদক জিততে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি পর্যাপ্ত পৃষ্ঠপোষকতাও দরকার বলে মনে করেন তিনি। এসকে শাওনের প্রতিবেদন। দুয়ারে কড়া নাড়ছে প্যারিস অলিম্পিক গেমস। বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসরে অংশ নিতে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের সাঁতারুরা। তবে অনুশীলন ব্যবস্থা নিয়ে আক্ষেপ আছে তাদের। প্র্যাকটিস করতে গিয়ে কি প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন সে কথাই জানালেন অলিম্পিকে অংশ নিতে যাওয়া এই সাঁতারু। অলিম্পিকে যারা পদক পায় বা বিভিন্ন ইন্টারন্যাশনাল গেমসে যারা পদক পায় তারা তো দীর্ঘদিন ধরে ট্রেনিং করে, আমরা তো দীর্ঘদিন ধরে ট্রেনিং পাই না। আমাদের ভালো কোচ, আমাদের ভালো খাবার দাবার, ওয়েদার সব কিছুরই একটু প্রতিবন্ধকতা আছে। এক্ষেত্রে বাংলাদেশি অ্যাথলেটদের ব্যতিক্রমী বলতে হয়। কেন, কি কারণে পদক জয়ের স্বপ্ন নেই সে বিষয়টিও ফুটে উঠল এই সাঁতারুর কণ্ঠে। প্রস্তুতি ভালোই আছে, কিন্তু আমরা তো সবাই জানি বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী এখন পর্যন্ত আমাদের পদক থেকে আমরা একটু দূরেই আছি। তবে ইনশাল্লাহ একদিন না একদিন আমরাও পদক নিয়ে আসবো। সোনিয়া ছাড়া বাংলাদেশের আরও 4 জন অ্যাথলেট অংশ নেবেন এবারের অলিম্পিক গেমসে। তাদের মধ্যে সরাসরি খেলার সুযোগ পেয়েছেন একমাত্র সাগর ইসলাম। এই 5 খেলোয়াড়ের কাছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনেরও কোনো পদকের প্রত্যাশা নেই। না, পদক জয়ের আশা করার পর্যায়ে আসলে আমরা যাই নাই। আসলে আমাদের দেশে আমরা যে কালচারে যেভাবে আমরা অভ্যস্ত, যেভাবে আমরা আছি, এইভাবে আসলে আমাদের দ্বারা অলিম্পিকের মতন জায়গায় ভালো কিছু করার কোনো সুযোগ আছে আমি মনে করি না। আর পদক জিততে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি পর্যাপ্ত পৃষ্ঠপোষকতাও দরকার বলে মনে করেন বিওএ কর্তা। নিবিড় প্রশিক্ষণ ধারাবাহিকভাবে যদি 10, 15, 20, 25 বছরের পরিকল্পনা নিয়ে আমরা শুরু করতে পারি তাহলে একসময় যে হয়তো আমরা কোনো ভালো কিছু করতে পারব। 1984 সাল থেকে 2020 40 বছরে 10 বার অলিম্পিক গেমসে অংশ নিয়েছে বাংলাদেশ, কিন্তু পদক জেতা হয়নি। এবারও যে বাংলাদেশি অ্যাথলেটদের পদক শূন্য থাকতে হবে তা বলাই যায়। এসকে শাওন, এখন, ঢাকা। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।